মৃত্যু উঠো, দরজা খোল। দরজা ধাক্কাচ্ছে মৃত্যুর মা। ভোরের দিকেই চোখটা লেগেছে। মৃত্যুর সারারাত জেগেছিল, এখনই ঘুমটা গাঢ় হয়েছে। মৃত্যু উঠো বলছি। মা ঘুমে ঢুলু ঢুলু, তবুও কোনো মতে টলতে টলতে দরজার কাছে এসে দরজাটা খুলে দিল। সাথে সাথেই তার মা রুমে ঢুকে তাকে হ্যাচকা টানে বিছানায় বসিয়ে দিল। এবার একটু বড় বড় করে তাকানোর চেষ্টা করল মৃত্যু। কি হইছে মা জননী, সকাল সকাল এমন করতাছ কেন? মৃত্যু কোথায় ছিলি কাল তুই? ভাইয়া কইল না, পিকনিকে ছিলাম। মিথ্যা কেন বলছিস, সত্যিটা বল, কোথায় গিয়েছিলি? উফ আম্মা কি শুরু করলা, কই আর জামু পিকনি ঠাসস। আর কিছু বলার আগেই তার মা তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরেই ছিল যে সে বসা থেকে ছিটকে কাত হয়ে পড়ে যায়। ছলো ছলো চোখে মায়ের দিকে ফিরে, কিন্তু কিছু বলার আগেই তার মা বলা শুরু করলেন, যদি তুই পিকনিকেই গিয়ে থাকিস তাহলে জিনিয়া গেল না কেন? তুই তো জিনিয়াকে ছাড়া এক পাও ফেলতে পারিস না, তাহলে পিকনিকে কি করে গেলি? মা চুপ, একদম কথা বলবি না, আমার বলা শেষ হয়নি এখনো। জিনিয়াকে ফোন করেছিল রোহান, সে তো জানতই না তোর কথা। যদি তুই পিকনিকেই যাস তাহলে মিরহাদের নাকে ব্যথা পেল কি করে, আর তুই সারাদিনে একবার কল করিসনি কেন? আম্মা বাড়িতে ফিরনের সময় গাড়ি আমি চালাইছি আর ভুলভাল ব্রেক লাগাইছিলাম বলে ভাইয়ার নাকে ব্যথা লাগছে। মুখটা অসহায় অসহায় করে ফেলল। মৃত্যুর কথায় তার মায়ের তেমন বিশ্বাস হল না। কিছু তো লুকাচ্ছে দু ভাই বোন মিলে। আরহাম ভার্সিটিতে যাবে না ঠিক করেছে, আর তার কারণটা মৃত্যু। কি করে ফেস করবে সে মৃত্যুকে? কালকে একটু ভুলের জন্য কত বড় মূল্য দিতে হল। আর মেয়েটাও স্বভাবে কেমন বাচ্চা বাচ্চা, তার ওপর ছটফটে। পরক্ষণেই মনে পড়ল ভার্সিটির ক্যাম্পাসে এই মেয়েকেই তো দেখেছে অন্য একটা ছেলের সাথে, কি অবস্থায় ছি। আবার মনে পড়ল এই মেয়েই মীরের বোন। আর মীরের বোন ও তার মতোই হবে, তাই এর জন্য আফসোস করার কোনো মানেই হয় না। অফিসে এসে কাজে ব্যস্ত করে নিল নিজেকে আরহাম। কল এলো ভার্সিটি থেকে, রিসিভ করতেই জানতে পারল রোহান ভার্সিটিতে আসেনি, আর তার অবস্থাও তেমন ভালো না। আরহাম অতি দ্রুত কল করল রোহানকে, কিন্তু রিসিভ করল না। এবার সে চিন্তায় পড়ে গেল, রাতেই তো একদম ভালো ছিল। আরহামকে ভার্সিটিতে ডাকা হয়েছে ক্লাস করার জন্য, যেহেতু রোহান নেই তাই এক্সট্রা ক্লাস তাকেই নিতে হবে। কিন্তু এর জন্য খুবই বিরক্ত সে। ভার্সিটি গেলেই মৃত্যু পড়বে চোখের সামনে। এই মেয়েটাকে সে এমনিতেই খুব অপছন্দ করে, সাইকো একটা। আর এখন তার সো কোল্ড ওয়াইফ। শীত, এসব আমি কি ভাবছি, নিজ মনেই স্বগতোক্তি করল। তারপর অফিস থেকে বেরিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সকালে আরহাম একটু তাড়াতাড়িই বেরিয়েছে। সবসময় তো নিজের রুম নিজে গুছিয়ে বের হয়, সে কে জানে আজ তাড়াহুড়ায় গুছিয়েছে কিনা। তাই আয়েশা বেগম এলেন ছেলের রুমে। না, এটা কখনো ভুল হয় না তার, আজও গুছিয়ে গিয়েছে, তাই পা বাড়ান রুম থেকে বের হতে, কিন্তু চোখ আটকায় দরজার কোণে পড়ে থাকা শার্টের দিকে। একটু কাছে যেতেই বুঝতে পারেন শার্টের গায়ে রক্তের দাগ। আতকে উঠেন তিনি, এখানে রক্ত কিসের? আরহামের তো নাকে ব্যথা পেয়েছে বলল, তাহলে কোমরের দিকে রক্ত কেন? পুরো শার্ট পরিষ্কার, শুধু কোমরের দিকটাই রক্ত। তিনি শার্টটা হাতে নিয়ে আরেকটু ভালো করে চেক করলেন, কেমন যেন হাতের আঙ্গুলের ছাপ, মনে হচ্ছে যেন কেউ রক্ত মাখা হাতে ধরার চেষ্টা করছে। শার্টটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলেন, তারপর সেটা ধুয়ে শুকাতে দিলেন। জিনিয়া মায়ের নিষেধ অমান্য করেই ভার্সিটিতে গেল। তার মৃত্যুর সাথে কথা বলার আছে, অনেক কথা। না বলতে পারলে শান্তি পাবে না সে। যতবার হাতের আংটিটায় নজর পড়ে ততবারই ইচ্ছে করে মরে যেতে। ইচ্ছে করে মৃত্যুকে ধরে জিজ্ঞেস করতে কেন সে এমন করল। কেন একটাবার মীরের সাথেই কথা বলতে দিল না? মীরের থেকে সারা জীবনের জন্য আলাদা করার জন্যই কি সারপ্রাইজ দিবে বলেছে?
জিনিয়ার কেমন দম বন্ধ হয়ে আসছে এসব মনে হতেই, তাই ভার্সিটিতে গেল জোর করেই। কিন্তু সেখানে পৌঁছে সে হতাশ, মৃত্যু আজ ভার্সিটিতেই আসেনি। আরহামও পৌঁছে বহুবার আর চোখে আশেপাশে চোখ বুলাচ্ছে, কিন্তু না, মৃত্যু নেই কোথাও। আবার ভাবছে হয়তো ক্লাসে হবে। যখন তার ক্লাসের সময় হলো সে ক্লাসে গিয়ে ও দেখল কিন্তু না, জিনিয়া একা বসে আছে, তার মানে শিওর ওই মেয়ে আসেনি। যাক, ভালোই হলো, একটু স্বস্তিতে থাকা যাবে ভাবছে আরহাম। মীর এখনো রুম থেকে বের হয়নি, বেলা প্রায় 12টা বাজে। তার বাবার শরীরটা ভালো লাগছে বিধায় অফিসে চলে গেছে, কিন্তু বহুবার ডেকেও নিতে পারেনি সাথে, সে বলে দিয়েছে 2-3 সে অফিসে যাবে না। মৃত্যু মায়ের ডাক শুনে উঠেছে ঠিকই, কিন্তু ভার্সিটি যাবে না। জিনিয়ার মুখোমুখি সে কি করে হবে, কোনো কিছুই নেই বলার বা করার। মনটা বড্ড উদাস হয়ে গেল ভাই আর বান্ধবীকে নিয়ে ভাবতেই। দিনভর হাজারো পাগলামিতে মেতে থাকা মেয়েটার চোখের কোণে আজ জলের ধারা। খুব অপরাধ বোধ করছে তার আজ। চোখ মেলাতে পারবে না সে এই দুইটা মানুষের দিকে। সকাল থেকে কিছু খায়নি আরহামের মা, মাথায় শুধু ঘুরছে রক্তমাখা শার্টটা। রোহান হসপিটালে ভর্তি, রাতে পানিতে অনেকক্ষণ ধরে ভেজার কারণে জ্বর হয়েছে, আর কড়া ডোজের স্লিপিং পিল খালি পেটে খাওয়ার কারণে জ্বর শরীরে মারাত্মক ইফেক্ট হয়েছে। সকালে তার বাবা মা লেট দেখে রুমের কাছে যেতেই দেখে রোহান ফ্লোরে পড়ে আছে অচেতন অবস্থায়। তাদের বুঝতে বাকি রইল না এসবের কারণ। মৃত্যুকে সে সত্যিই ভালোবেসে ফেলেছে, আর তাই কাল মৃত্যুকে না পেয়ে এমনটা হয়েছে। আরহাম কোনো মতে ক্লাস করে অফিসে চলে যায়। জিনিয়া কিছুক্ষণ একা একা বসে থাকে ক্যাম্পাসে, তারপর আবার বাড়ি ফিরে যায়। এরই মাঝে সাদনান কল দেয় কয়েকবার হবু বউয়ের সাথে কথা বলতে, কিন্তু জিনিয়া একবার ও রিসিভ করেনি। তার মোটেও ইচ্ছে করছে না কারো সাথে কথা বলতে। সারা সকাল দুপুর মিরহাদ রুম থেকে বের হয়নি, দানা পানিও মুখে নেয়নি। মায়ের ডাকে বহুবার বিরক্ত হয়েছে, আজ সে অন্য কোনো দিন হলে মায়ের এক ডাকেই দৌড়ে ছুটে আসা ছেলেটা আজ মায়ের ডাক অনায়াসেই অগ্রাহ্য করেছে, এতে তার মায়ের চিন্তার পরিমাণ বেড়ে গেছে। কিন্তু মৃত্যুকে ও জিজ্ঞেস করে কোনো আশ্বস্ত হবার মতো উত্তর পাননি। বরাবরের মতোই হেলিয়ে দুলিয়ে এটা ওটা বলেছে, যা তার মায়ের বোঝার ক্ষমতার বাইরে। তবে এটুকু বেশ বুঝতে পেরেছেন, যাই হোক না কেন মৃত্যু সব জানে, ইচ্ছে করে বলছে না। মিরহাদ বিকেলের দিকে রুম থেকে বেরিয়ে গেল। মা পিছন পিছন ডাকার পরও সাড়া দেয়নি একটিবার। সন্ধ্যায় আরহাম দাঁড়িয়ে আছে রোহানের বেডের পাশে। রোহানের সেন্স ফিরেছে ঘণ্টাখানেক আগেই। এখন কেমন আছিস রোহান? আরহাম: হুম, এই তো ভালো আছি, তুই বল কেমন আছিস? রোহান: আমিও ভালোই, এবার বল এসব কেন করেছিস? আরহাম: কি সব? মেয়েদের মতো ঢং করিস না, স্লিপিং পিল ঘন্টার ঘন্টা পানিতে বসে তাকা, এসব কি জন্য করেছিস? আরহাম: এমনিতেই। নির্লিপ্ততা কণ্ঠে জবাব দেয় রোহান। মিথ্যা বলিস না, আর ওইদিন কি যেন বলছিলি আমাকে? আরহাম: কি বলেছি? কি বলেছিস মানে? তুই শপিংয়ে, আর কাল তোর লাইফে কেউ একজন যোগ হবার কথা ছিল, সেটাকে? আরহাম: তোর বউ। কালই তোর যার সাথে বিয়ে হলো সেই ছিল আমার জীবনের নতুন মুখ, যা আজ তোর হয়ে আছে। রোহান এগুলো মনে মনে বললে ও মুখে হাসির রেখা টেনে বলল, কেউ না। তুই আমার কাছে লুকাচ্ছিস কথা, তাই না? আরহাম: এই একদম ন। হঠাৎ রোহানের চোখ গেল কেবিনের বাইরে। মিরহাদ দাঁড়িয়ে আছে। আরহামের উপস্থিতির জন্য আর সামনে এগুচ্ছে না। রোহানের দৃষ্টি লক্ষ্য করে আরহাম ও বাইরে তাকাল। মিরহাদকে দেখেই আরহাম বসা থেকে উঠে দাঁড়ালো আর রোহানকে নিজের খেয়াল রাখতে বলে চলে যেতে নেয়। রোহান আটকানোর চেষ্টা করে, কিন্তু না, আরহাম পড়ে আসবে বলে বেরিয়ে যায়। মিরহাদ আরহামের দিকে ভালো করে তাকায় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরহাম বেরিয়ে যেতেই সে রোহানের পাশে গিয়ে চেয়ার টেনে বসে।
রোহানের মা এতক্ষণ ডক্টরের সাথে কথা বলছিলেন, এখন কেবিনে ঢুকে আরহামকে পান না, তবে মীরকে পেয়ে খুব রাগী গলায় জিজ্ঞেস করেন কেন এসেছে সে এখানে। মা থামো না, মীর কি করেছে? রোহান: সরি আন্টি, কাল যা হয়েছে তার জন্য তো আমি রোহানকে দেখতে না আসতে পারি না। রোহান আমার বন্ধু আর সেটা বহু আগেই থেকেই, তাই আমি তো আসবই তার কাছে। রোহানের মা আবারও কিছু বলতে যাচ্ছিল, তখনই রোহান ইশারা করে না করে। আরহাম বাড়ি ফিরে পরনের শার্ট মাত্রই খুলেছে আর তার মা তখনই রুমে ঢুকে তার পেটে পিঠে ভালো করে নজর বুলাচ্ছে। আরহাম ব্যাপারটা খেয়াল করতেই মাকে জিজ্ঞেস করে কি দেখছে। তার মা জানায় কিছু না, আর পরেই জিজ্ঞেস করে শার্টে রক্ত লেগেছিল কি করে। তার তো নাক ফেটেছিল, তাহলে কোমরে কি করে লাগলো রক্ত? মায়ের কথা শুনে আরহাম চমকে যায়, তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বলে হসপিটালে মিস্টেকলি এক অ্যাক্সিডেন্ট পেশেন্টের সাথে ধাক্কা খায়, আর সেখান থেকেই ভরে কথাগুলো বলার সময় আরহামের গলা ধরে আসছিল। মায়ের সাথে মিথ্যা বলাটা মোটেও সহজ নয়। আরহামের মা ছেলের কথায় তেমন বিশ্বাস করেছেন বলে মনে হল না। মৃত্যু নিজের রুম থেকে বারান্দায় এসে বসে বারান্দার লাইটটা অফ রেখে বসেছে আর একনজরে তাকিয়ে আছে সামনের বারান্দাটায় আরহামকে দেখার আশায়। এক মুহূর্তের জন্য তার মনে পড়ছে না কালকের ঘটনাটা। কি হয়েছে, কিভাবে হয়েছে তা যেন তার মাথার ওপর থেকেই চলে গেছে। সে ভাবছে শুধু এটা তার টোলপড়া সার মানে নতুন কেরাসর বারান্দা, আর এখানে তাকিয়ে থাকার মানে যে কোনো সময় ক্রাশকে দেখার সুযোগ, আর ক্রাশকে দেখা মানেই বুকের ভেতর মৃদু চিনচিনে ব্যথা, সাথে ধুকপুকানির তাল। আরহাম রাতের খাবার খেয়ে এক মগ কফি হাতে নিয়ে বারান্দায় বসেছে। মৃত্যুর বারান্দা অন্ধকার, মানে কেউ সেখানে নেই। যাক, বাঁচা গেল। আরাম করে বিনা অস্বস্তিতে কফিটা খাওয়া যাবে বলেই যেই না মগে চুমুক দিল, তখনই তার মনে হলো সামনের বারান্দায় কেউ একজন আছে সেখানে। অন্ধকারে আবছা আলোয় বোঝার চেষ্টা করল আরহাম কে আছে ওখানে। বুঝতে ও পারল মৃত্যু। এই সাইকো মেয়েকে যতটা ইগনোর করতে চাই ঠিক ততটাই সামনে এসে পড়ে। আর কাল তো একেবারে আমার লাইফেই ঢুকে গেল। ভিত্তিহীন হলেও একটা সম্পর্ক তৈরি তো হয়েই গেল। 3টা মাস এই টেনশন মাথায় নিয়ে ঘুরতে হবে। আরহাম মৃত্যুর বারান্দার দিকে তাকিয়ে ভাবছে কথাগুলো। তার ভাবনায় ছেদ পড়ল হঠাৎ তার মায়ের আগমনে। বাবু, ঘুমিয়ে পড়েছিস? দরজায় দাঁড়িয়ে বললেন আয়েশা বেগম। না মা, আসো, আমি বারান্দায়। আরহামের মা বারান্দায় এসে দাঁড়ালেন আরহামের পাশে। সামনে অন্ধকারে দৃষ্টি মেলে দাঁড়িয়ে রইলেন কিছু সময়, তারপরই হঠাৎ দুহাতের আঙুলে গাল দুটো মুছে নিলেন। মায়ের এই চোখ মোছা চোখ এড়াল না আরহামের। কিন্তু কি কারণ কান্নার সেটাই আন্দাজ করতে পারছে না। কফির মগটা পাশেই চেয়ারে রেখে মায়ের দিকে ফিরল। কি হয়েছে মা, তোমার কি ভীষণ মন খারাপ? বলেই মাকে বারান্দায় রাখা বেতের ছোট্ট ঝুলন্ত দোলনায় বসাল। আরহামের মা এবার ফ্যাচফ্যাচ শব্দে নাক টানতে টানতে জবাব দিল, আমি কি সারা জীবন একাই বেঁচে থাকব? মায়ের এই এক কথাই ছিল আরহামকে মায়ের ড্রামা বোঝার জন্য। যখনই তার বিয়ে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করার হয়, কোনো মেয়ে পছন্দ করেন, তখনই ঠিক এভাবে এসে কান্না করেন আর বলতে থাকেন, আমার কেউ নেই, একা জীবন, আমার কেউ দেখার নেই, আমার কষ্ট, আরও বহু কথা। মাঝে মধ্যে আরহাম ভাবে তার মা এত মেলোড্রামা কোথায় শিখে, কিন্তু পরমুহূর্তেই মনে পড়ে মা একা একা বাড়িতে জলসার সিরিয়াল দেখে। এসব অ্যাক্টিং করাটা অস্বাভাবিক কিছু না আজও তাই। আচ্ছা, মেয়ে দেখেছ? দেখেছি তো। মেয়ে এবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে। মা, আহনাফ না মেয়ে? নিশ্চয়ই আমার জন্য দেখেছ? হ্যাঁ, তোর জন্যই তো দেখেছি। জানিস আরহাম, মেয়ে এত এত কিউট কি যে বলবো। মা, আমার বয়স কত? এই তো 29 চলছে। মেয়ের বয়স কত হবে? 17 বছর 7 মাস। আরে বাদ দে এসব, আমরা
দেখা দেখি করব, বিয়ে ঠিক করব, কেনাকাটা এসবে চলে যাবে 2 মাসের মাঝে তোদের একটু মেলামেশা প্রেম করতে ও তো টাইম লাগবে 3-4 মাস, তাই না? সব মিলিয়ে মেয়ের বয়স 18 হয়ে যাবে। মায়ের কথা শুনে যেন আরহামের চোখ বেরিয়ে আসার উপক্রম। কে বলবে একটু আগে উনি কান্না করতে করতে এসেছিলেন। কথা শুনে এখন স্পষ্ট সবটা মায়ের নাটক, শুধুমাত্র তাকে বিয়ে করানোর জন্য। আপন মনেই হেসে ওঠে আরহাম। তার মা সত্যিই ড্রামা কুইন হয়ে যাচ্ছে দিন দিন, আর তার সম্পূর্ণ ক্রেডিট ভারতীয় ড্রামা চ্যানেলগুলোর। বল না বাবু, যাবি তো মেয়ে দেখতে, নাকি এখন ছবিটা দিয়ে যাব? মায়ের মন রক্ষার্থে বলল, ছবিটা দিয়ে যেও, ভালো লাগলে হ্যাঁ বলে দিব। তার মাও আর কাল বিলম্ব না করে দোলনা থেকে উঠে ছেলের কপালে একটা চুমো একে নিজের রুমের দিকে পা বাড়ালেন। আর নিজের বারান্দা থেকে মৃত্যু এতক্ষণ সবটাই দেখছিল। প্রথমে সে চমকে উঠেছিল আরহামের পাশে কোনো মেয়েকে ভেবে। মনে মনে ভয় পাচ্ছিল সে কি বিবাহিত। কিন্তু আয়েশা বেগম চলে যাওয়ার সময় রুমের আবছা আলোয় দেখতে পেয়েছিল মৃত্যু। আন্দাজ করতে পারল এটা কোনো মধ্যবয়স্ক মহিলা। হাফ ছেড়ে বাঁচল। একটু পরই আবার ফিরে আসতে দেখল হাতে সম্ভবত কিছুটা আছে ওনার, যা আরহামের দিকে এগিয়ে দিচ্ছে। কিন্তু কি জিনিসটা তা তার বোধগম্য হল না। আরহাম ও মায়ের হাত থেকে ছবিটা নিয়ে মাকে ঘুমুতে পাঠাল। তারপর সে ছবিটা বারান্দায় কফির মগের নিচে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রাতের আকাশটা দেখল, আর মৃত্যু নিজের অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আরহামকে দেখছে, যদিও আরহামকে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবুও দেখে কেমন শান্তি লাগছে তার। আর হঠাৎই মনে পড়ে বিয়েটার কথা। হোক না পরিস্থিতির শিকার, কিন্তু এই লোকটাই তো তার বর। ভাবতেই ঠোঁটের কোণ প্রশস্ত হয়ে হাসি ফুটে ওঠে মৃত্যুর। ইস, এই টোল পড়া সারটাই তার বর। আল্লাহ, কি ভাবতাছি আমি, নিজ মনে স্বগতোক্তি করেই লজ্জায় লাল হয়ে যায়। আর তার সেই লজ্জার সাক্ষী শুধুই অন্ধকার। ঘড়িটার ঢং ঢং আওয়াজটা জানান দিচ্ছে রাত 12টা বাজে। আরহাম আর দেরি করল না, বারান্দা থেকে রুমে গিয়ে শুয়ে পড়ল। মৃত্যু ও আরহামের চলে যাওয়া দেখে নিজে ও রুমে চলে গেল। বিছানায় গা এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে মৃত্যু, কিন্তু ঘুম তার ধরা ছোঁয়ার বাইরে। আবার মনে পড়ল সে যে এতটা সময় ধরে বারান্দায় আরহামকে দেখছিল, আরহাম তাকে দেখে ফেলেনি তো। অন্ধকারে যদি মৃত্যু আরহামকে দেখে থাকে তাহলে তো নিশ্চয়ই আরহাম ও তাকে দেখে ফেলেছে। নিশ্চয়ই ভাবতেই আবার লজ্জা লাগছে তার। কি জানি কি মনে করেছে সে। আরহাম ভাবছে মাকে তো বিয়ে করবে বলে দিয়েছে, কিন্তু কাল যা হলো সেটা কি মায়ের সাথে লুকানো ঠিক হলো? না, কালই মাকে বলে দিবে সবটা। তাতে কি বা হবে? ওই সাইকো মেয়েটাকে তো 3 মাসের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমে তলিয়ে গেল আরহাম। রোহান আরও একটা দিন হাসপাতালে থাকবে। মীর যে কাল হাসপাতালে গিয়ে রোহানকে দেখে এসেছে, রাতে আবার গিয়েছিল মা বাবাকে সাথে নিয়ে। তারপর মীর আর বাড়ি ফেরেনি, রোহানের সাথেই রাতটা থাকবে বলে সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। কারণ বাড়িতে তারও মন টিকবে না, সারাক্ষণ জিনিয়ার কথা মনে পড়বে, কান্না পাবে, আর সে ছেলে বলে কাঁদতেও পারবে না। তার চেয়ে ভালো অসুস্থ বন্ধুটার পাশে থাকা। রোহান মিরহাতকে জিজ্ঞেস করল আরহামকে পড়ে আর কোনো কথা বলেছে কিনা। মীর জানায় থানা থেকে আসার পর আর কোনো কথা বা দেখা হয়নি। তুই ভাবিস না তো আর এসব উল্টা পাল্টা কাজ ও মাথায় আনবি না। আরহাম আর মৃত্যুর বিয়েটা কি সেটা আমার চেয়ে ভালো তুই জানিস, তবুও কেন এমন করলি? আমার মাথা কাজ করছিল না। আমি জানি আরহাম জানতো না মৃত্যু তোর বোন, যা হয়েছে সবটাই অ্যাক্সিডেন্ট। রোহান, শালা সবটা জেনে শুনেও এমন উল্টাপাল্টা কাজ করলি। ওহ, ভুল বললাম শালা, তো আমি হব তবে বড়। মিরহাদ, আর কি করে হবি, আরহামের তো হয়ে গেলি। মন খারাপ করে বলল রোহান। ওই ব্যাটা হাসপাতালে বসে ও মার খাইস না আমার হাতে। এসআই আঙ্কেল তো বলেছেনই 3 মাস পরে ডিভোর্স করা যাবে।
আর মৃত্যু আরহাম ও তো কেউ কাউকে পছন্দ করেনি, বরং আরহাম আমার বোন জেনে নিশ্চয়ই এখন মৃত্যুকেও অপছন্দ করে। তুই ভাবিস না খুব শীঘ্রই তোর আর মৃত্যুর ধুমধাম করে বিয়ে দেব বলেই দীর্ঘশ্বাস ছাড়ল মীর। কোথাও যেন একটা চাপা কষ্ট বেরিয়ে আসার চেষ্টা করছে তার, কিন্তু তা বের হতে অপারগ। কেটে যায় আরও একটা রাত নির্ঘুম জিনিয়া মিরহাদের। তবে আজ ঘুমে কাটাচ্ছে আরহাম, মৃত্যু আর রোহান। সকালে রোহানের ঘুম ভাঙলে মীরকে তার বেডের পাশেই দেখতে পায় বসা, হাতে মোবাইল, তার দৃষ্টি মোবাইলেই নিবন্ধ। সারারাত জেগে পার করলি তাই না? রোহানের কথায় ঘোর কাটল মীরের। মোবাইলটা পকেটে ঢুকিয়ে বলল, ঘুম আসছিল না। আসবে কি করে? দুদিন ধরে তো তোকে দেখে আমি চিনতেই পারছি না কি হাল করেছিস চেহারার। মৃত্যুকে হারিয়েছি আমি, পানিতে ভিজে অসুস্থ হয়েছি আমি, আর চেহারার হাল খারাপ হয়েছে তোর। মীর মনে মনে ভাবছে, হারিয়েছিস কি শুধু তুই একা? আমিও হারিয়েছি, তবুও তোরটা তো নিশ্চিত ফিরে পাবি, কারণ আরহাম বিয়েটা মানবে না আর না আমরা। কিন্তু জিনিয়ার তো সবার ইচ্ছেতে এনগেজমেন্ট হয়েছে, সেটা কখনো ভাঙার নয়। সকালে আরহাম ঘুম থেকে লেট উঠে, তাই কোনো মতে তৈরি হয়ে নাস্তা না করেই বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। মৃত্যু আজও তাড়াতাড়ি যায় ভার্সিটিতে জিনিয়ার সাথে কথা বলবে বলে, কিন্তু জিনিয়া আজও মনে হয় আসবে না। দুদিন ধরে মৃত্যু তাকে কল করে যাচ্ছে, সে কল ও রিসিভ করছে না। মনে মনে অনেকটা ভয় আছে মৃত্যু, হয়তো নিজের বোকামির কারণে কলিজার টুকরো বান্ধবীটাকে হারিয়ে ফেলল। হাজারো ভাবনা চিন্তার মাঝেই ক্লাসে যাওয়ার জন্য করিডোর অতিক্রম করছিল, কোনো দিকে খেয়াল না করেই। আহা! চিৎকার দিয়ে মৃত্যু চোখ বন্ধ করে ফেলল। কি হয়েছে, কার সাথে হয়েছে তার দিকে কোনো ধ্যান নেই তার। কিন্তু কয়েক মুহূর্ত পরেই তাকে ধ্যান দিতে হলো সে কোথায়। কারণ ধাক্কা খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ তাকে খুব জোরে ধমকে উঠল, আর সাথে সাথে তার কোমর ছেড়ে সোজা করে দাঁড় করাল। সেই কেউটা আর অন্য কেউ না, তার দুদিন আগে হওয়া বর আরহাম। মৃত্যু যখন দ্রুত পায়ে করিডোর অতিক্রম করছিল, আরহাম ও তখন বিপরীত পাশ থেকে করিডোর দিয়ে আসছিল। আর মৃত্যু তো সবসময়ই এমন, কোথাও ভালো করে নজর না দিয়েই চলাফেরা করে। আরহাম দেখতে পেয়েছিল মৃত্যুর এভাবে না দেখে চটপটেভাবে হাঁটা, তাই সে সরে যেতে চেয়েছিল সামনে থেকে, কিন্তু তার আগেই মৃত্যু আরহামের সাথে ধাক্কা খায়। কিন্তু ভাগ্য ভালো ছিল, তাই আরহাম তাকে আজকে আবারও কোমর পেঁচিয়ে ধরে, নয়তো নিচেই পড়ত নিশ্চিত। আরহাম ধমক দিয়েই ছেড়ে দেয় মৃত্যুকে, আর মৃত্যু চোখ দুটো ছোট ছোট আর মুখটা কাচুমাচু করে তাকায় আরহামের দিকে। সরি স্যার। স্টুপিড গার্ল বলেই বরাবরের মতো চলে যায় আরহাম। জিনিয়া আজও আসেনি ভার্সিটিতে। মৃত্যুর ক্লাসে একদমই মন নেই, তার মাথায় শুধু জিনিয়ার সাথে দেখা করার কথা ঘুরপাক খাচ্ছে। আরহাম ক্লাসের ফাঁকে রোহানকে একবার কল করে তার খোঁজ খবর নিয়ে নেয়। রোহান জানায় সোমবার মানে আগামীকাল থেকে ক্লাস করবে। ছুটির পর আরহাম তার মায়ের সাথে কলে কথা বলতে বলতে বের হচ্ছিল। মৃত্যু ক্লাস থেকে বের হয়ে আরহামের পিছন পিছনই বের হচ্ছিল, তখনই আরহামের কলে কথোপকথন শুনে একটু থমকে যায়। হ্যাঁ বলো। ও পাশ। না, আমার মনে নেই ছবিটা দেখতে। আর তুমি তো দেখেছই, আমার দেখা লাগবে না। ও পাশ। আমি আবার গিয়ে কি করব? তুমিই যা ভালো মনে হয় করে নাও, শুধু বিয়ের ডেট ঠিক করো না এখনই, আই নিড টাইম। ও পাশ। ঠিক আছে, আমি রাখছি। আচ্ছা, আমি বাড়িতে এসে মেয়ের ছবি দেখে নিব এ নিয়ে, আর প্লিজ কল দিও না, বাইরে থাকি যখন বলেই আরহাম কল কাটল। কেন যেন তার মনে হলো কেউ তার পিছু পিছু আসছিল, তাই ঘাড় ঘুরিয়ে দেখে নিল। না, পেছনে তো কেউ নেই, হয়তো মনের ভুল ভেবেই বেরিয়ে গেল আরহাম। আর পাশের ক্লাসরুম থেকে বের হল মৃত্যু।
হ্যাঁ, আরহামের ধারণাই ঠিক। সে যখন কলে কথা বলছিল, বিশেষ করে মেয়ের পিক বলছিল, তখনই মৃত্যু তার পিছু পিছু এসেছে কথাগুলো শুনতে। যতটুকু বুঝেছে, আরহাম বিয়ের জন্য পাত্রী দেখছে। কিন্তু আরহাম যখন চলা থামালো তখনই মৃত্যু লুকিয়ে পড়েছে। কিন্তু এখন ভাবছে সে আরহাম আবার বিয়ে করবে, মানে আবার। পরশুই তো বিয়ে হলো, তাদের মনটাই খারাপ হয়ে গেল মৃত্যুর। আচ্ছা, সবাই তো কয় বিয়া একবারই হয়, আমারও হইয়া গেছে। তাইলে স্যার আবার বিয়া করব কেন? স্যার ও তো বিয়া করছে, আমারে হোক যেমনেই। না, আমি এখনই আব্বারে কমু আমার বিয়া হইছে, শ্বশুর বাড়ি দিয়া আইতে। ছাদে রাখা দোলনাটায় হাত পা গুটিয়ে বসে কথাগুলো ভাবছিল মৃত্যু। হঠাৎ মায়ের আগমনে ছেদ পড়ল তার ভাবনায়। মৃত্যু, রোহানের মা এসেছে, নিচে আয়। রোহান স্যারের মা আইছে, আমি কি করুম? মৃত্যু কিছু না আয় আমার সাথে বলেই হাত টেনে ধরে এক প্রকার হিচড়েই নিয়ে গেলেন মৃত্যুর রুমে। বারবার জিজ্ঞেস করে যাচ্ছে মৃত্যু এভাবে কেন নিয়ে যাচ্ছে, কিন্তু তিনি কোনো জবাবই দিলেন না। রুমে ঢুকে মৃত্যু অবাক, কারণ তার বিছানায় একটা গোলাপি রঙের শাড়ি আর কিছু জুয়েলারি রাখা আছে। তাড়াতাড়ি ব্লাউজ পেটিকোট পরে আয় ওয়াশরুম থেকে। মা, এগুলা কেন মা? আমি পড়ুম না। রোহান স্যারের মা কেন আইছে? মৃত্যু, তোকে আংটি পরাতে। শুক্রবার সবাই এসে তো ফেরত গেল, তাই আজ আর সবাই আসেনি, শুধু মিসেস রাহিনা এসেছেন। আংটি পরিয়ে যাবেন আজ, তারপর সবাই মিলে কোনো একদিন বিয়ের ডেট ঠিক করব তোর পরীক্ষার পর। মা, মৃত্যু নির্বাক মায়ের কথা শুনে। এসবেরই বা মানে কি? রোহান স্যার তো ওই দিন নিজেই দেখে শুনে এলো আমার আর আরহাম স্যারের বিয়ে হয়ে গেছে। মাকে সবটা বলতেই হবে এক্ষুনি। মৃত্যু মাকে শাড়ি পরানোতে বাধা দিয়ে বলল, আম্মা, আমার কিছু বলার আছে, পরে শুনবো, এখন চট জলদি ব্লাউজ পেটিকোট পরে আয়। মা, না, এখনই শুনতে হইব জরুরি কথাটা। মৃত্যু, না, এখন না মা, আমার উনি সেই কখন থেকে নিচে বসে আছে, পরে শুনবো সব কথা বলে তার মা তাকে ঠেলে বাথরুমের দিকে দিচ্ছিল। মৃত্যু বুঝতে পারল না কি করা উচিত, তাই কিছু না ভেবেই বলে দিল, আমার বিয়া হইয়া গেছে। এমন কথায় মৃত্যুর মা যেন হতচকিত হয়ে পড়লেন। মেয়ের কথা যেন বুঝতে পারলেন না উনি, তাই আবার ও জিজ্ঞেস করলেন, কি বললি? আমার বিয়া হইয়া গেছে শুক্রবার, ঠাসস। মৃত্যু মায়ের থাপ্পড়ে ছিটকে দেয়ালে গিয়ে বাড়ি খেল। ফাজলামো করিস আমার সাথে? তোর কি মনে হয় এখনো তুই ছোট্ট বাচ্চাটি রয়ে গেছিস? মৃত্যু আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াল। কপালে ব্যথা পাওয়ার ফলে মাথাটা ঝিমঝিম করছে। তবুও কোনো মতে মায়ের দিকে তাকিয়ে আবার ও বলল, আরহাম স্যারের লগে বিয়া হইয়া গেছে আমার। রোহান স্যার আর ভাইয়া ও জানে সব। তার মা আবার ও থাপ্পড় দেওয়ার জনয় উদ্ধত হয়ে আবার থেমে যায়। কি বললি আবার বল? মা, তুমি ভাইয়ারে জিগাও, আমি মিছা কইতাছি না। মৃত্যু, তোকে জিজ্ঞেস করছি, তুই বল। মা, তারপর মৃত্যু একে একে থানায় যা হয়েছে সব ঘটনা বলল। শুধু চেপে গেল সে ওই বাজারে ফটোশপে কেন গিয়েছিল, তার জায়গায় বানিয়ে বলেছে যে সে ওখানে কোনো বুক শপে গিয়েছিল কোনো বুক কিনতে। ধোপাস করে বিছানায় তার মা মৃত্যু দটুত মায়ের সামনে এসে কাঁধে হাত রাখল। কি করব আমি এবার? কি বলবো রোহানের মাকে? রোহানকে কল কর জলদি। মা, আরহাম দুপুরের পর থেকে অফিসে বসে আছে, তার ব্যবসায় অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে কয়েকদিনেই। নতুন প্রজেক্টটা হাতে নিয়ে বোকামি করে ফেলেছে নাকি ভার্সিটি জয়েন করে তা বুঝতে পারছে না, কারণ সে আজকাল ব্যবসায় পুরো টাইম দিতে পারছে না। আর এটাই হয়তো তার প্রধান কারণ ঝামেলা তৈরি হওয়ার।
আর কিছুদিন ধরে নতুন প্রজেক্টের জন্য যে জমি নিয়েছে সেখানে ও চাঁদা নিয়ে একদম সন্ত্রাসী যা শুরু করেছে তাতে ও শ্রমিকরা পালাচ্ছে। এখন আবার মৃত্যু মেয়েটা করল আরেক ঝামেলা। মা আবার উঠেপড়ে লেগেছে বিয়ে নিয়ে। মাথাটা পুরোপুরি হ্যাং হয়ে গেছে আরহামের। চেয়ারে বসা আরহাম টেবিলে দুই হাতের কনুইতে ভর দিয়ে দু হাতের তালু দিয়ে মুখটা ঢেকে বসে রইল কিছুক্ষণ। হাজারো ভাবনা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, অথচ এগুলোকে দূর করার মতো ঔষধ তার জানা নেই। আজ খুব মনে পড়ছে বাবার কথা। বাবা থাকলে হয়তো মাথায় হাত রেখে বলতেন, ভাবিস না, এত আমি সামলে নেব। কাঁধ ধরে দাঁড় করিয়ে ঝাপটে বুকে নিয়ে বলতেন, তুই অন্যদিক সামলা, এদিকটা আমি দেখছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ এই বাবা নামক ছায়াটাই নেই তার ওপর। মা আছেন আঁচলে ছায়া দেবার মতো, কিন্তু আঁচলে লুকানোর সময়টা আর নেই। এখন দুটো মানুষের জীবন তার ভরসায় চলে। ফুটবল হলে হবে না, অনেক স্বপ্ন আহনাফকে বিদেশ থেকে পিএইচডি করাবে। সময় ঘনিয়ে আসছে তার বিদেশে যাওয়ার, এখন ভেঙে পড়লে খুব ভুল হয়ে যাবে। আরহাম এবার বসা থেকে উঠে দাঁড়ালো, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে ভেতর থেকে। দরজায় নক পড়ে তার পিয়ে সাইমা দাঁড়িয়ে আছে। দরজাটা একটু খুলে জিজ্ঞেস করল, স্যার বাড়ি যাবে না? অফিস আওয়ার তো শেষ হয়েছে অনেকক্ষণ। চলে যাব এক্ষুনি। তুমি যাওনি কেন? আরহাম, আমরাও যাচ্ছিলাম, দেখলাম আপনি বের হননি, তাই ভাবলাম ডেকে দেই। সাইমা, আচ্ছা থ্যাঙ্কস, যাও, আমিও বের হচ্ছি বলেই আরহাম কোটটা নিয়ে বের হল। রোহানের মা বাড়ি ফিরে গেছে আংটি না পরিয়ে, কারণ মৃত্যুর মা মৃত্যুকে দিয়ে রোহানকে কল করেছে, তারপর অন্য কিছু না বলে সোজা বলে দিয়েছেন রোহান যেন তার মাকে কল করে বলে বাড়ি ফিরতে জরুরি কথা আছে বলে। রোহান ও তাই করেছে, আর তার মা মৃত্যুর সাথে দেখা না করে চলে গেছেন। কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি এখনও। তাই মৃত্যুর মা মীরকে নিয়ে মৃত্যুর সামনে বসে আছে। বলো, দুজনেই কি চাও তোমরা? মরিয়ম, মা, কিসের কথা বলছ? মিরহাদ, কেন জানো না দুই ভাই বোন মিলে কি করেছ? মীর মৃত্যু যদি উল্টা পাল্টা কিছু করে তাতে আমার বিন্দু পরিমাণ ও আফসোস হওয়ার নেই, কারণ সে তোমার বাবার বানানো একটা উগ্র উশৃঙ্খল অহংকার মাত্র। সবসময়ই আনলিমিটেড অবাধ্যতায় বড় হওয়া সন্তান। তাকে আমি চাইলে ও কোনো ভালো দিকে চলা শিখাতে পারিনি। আর তোমার বাবা চায় ও নিয়ে আমি ওর বিষয়ে কোনো কথা বলি। কিন্তু তোমাকে আমি বিবেক, বুদ্ধি আর সততা দিয়ে গড়ার চেষ্টা করেছি। তুমি সামনে থাকতে মৃত্যু কি করে পারে জেল পর্যন্ত, কি করে পারে অচেনা কারো সাথে বিয়ে করে ফেলতে, তাও আবার এক্সিডেন্টলি। সিরিয়াসলি মিরহাদ, বিয়ে ও এভাবে নিজের বোনকে এক্সিডেন্টলি করতে দিতে পারলে? তোমার বাবা জানলে কি হবে জানো তুমি? মৃত্যু কি তার জন্য এটা তো জানো? কথাগুলো বলার সময় চোখের জল গাল বেয়ে পড়তে লাগল। দু ভাই বোন যেন স্তব্ধ হয়ে গেল মায়ের কথাগুলো শুনে আর অশ্রুগুলো দেখে। মৃত্যু এবার জোরেই কেঁদে দিল, মীরের ও চোখে পানি। এমনিতেই সে বিক্ষুব্ধ অবস্থায় পড়ে আছে দুদিন যাবৎ। জিনিয়াকে হারানোর ভয় তাকে আগেই গ্রাস করেছে, কিন্তু এখন মায়ের কথা শুনে মনে হচ্ছে খুব শীঘ্রই আরও কাউকে হারাবে সে। মৃত্যু তো কেঁদেই সাবার করছে তার দুঃখ, কিন্তু মীর কি করবে? তার তো মন খুলে কাঁদারও অধিকার নেই। মায়ের সামনে বসে থাকা তার সাধ্যের মধ্যে হল না, তাই মায়ের কথার কোনো জবাব না দিয়ে সোজা রুম থেকে চলে গেল। আর মৃত্যু কোনো জবাব দেওয়ার মতো খুঁজে পেল না, তাই অনবরত কেঁদেই চলছে। আর তার মাও এবার উঠে তার রুম ত্যাগ করল। আজ বাড়ি ফিরে আরহাম কিচেনে ঢুকেছে মায়ের জন্য রান্না করতে। শত বারণের পরও সে ঢুকেছে। ছেলেকে বারণ শোনাতে না পেরে অগত্যা তিনি ও কিচেন থেকে আপাতত বহিষ্কৃত আছেন।
মায়ের পছন্দের মোরগ পোলাও রান্না করবে, সে তাই মুরগিটা কেটে ধুয়ে নিচ্ছে আর সাথে কফির ব্যবস্থাও করে নিল যেন মা টিভি দেখতে দেখতে বোর না হয়। তখনই তার মোবাইলে মেসেজ টোনটা শোনা যায়। চোখ মেলে লকের ওপর থেকে হোমস্ক্রিনে নামটা দেখে নিল রোহান। মেসেজের শুধু 2টা ওয়ার্ডই শো হলো মৃত্তিকে নিয়ে। আরহাম দ্রুত হাতের কাজ রেখে আগে মেসেজটা ওপেন করল। মৃত্তিকে নিয়ে কি ভাবলি? মুড়োটাই খারাপ হয়ে গেল আরহামের। রোহান তাকে মেসেজ করেছে ওই সাইকো মেয়ের কি করব সেটা জানতে। ও রিপ্লাই করল কি ভাবব, সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। মেসেজটা সেন্ড করে আরহাম কফিটা মগে ঢেলে মাকে দিয়ে এসে আবার রান্নায় মনোযোগ দিল। আহনাফ কাল সকালেই হোস্টেলে চলে যাবে, তাই একটু শপিংয়ে গিয়েছিল টুকিটাকি দরকারি জিনিস কিনতে। এসে ভাইকে কিচেন দেখে রসিকতা শুরু করল। ওয়াও ভাইয়া, এখনই এগুলো শিখে নিচ্ছ ভাবিকে রান্না করে খাওয়াবে বলে? গ্রেট। আরহামের মুড ভালো নেই বলে কোনো জবাব দিল না। আহনাফ আবারও বলল, দেখেছ মা কি মনোযোগ দিয়ে কাজ করছে, বউয়ের জন্য পারফেক্ট হওয়ার চেষ্টায় মত্ত। জাস্ট শাট আপ এন্ড গো ফ্রম হেয়ার, অনেকটা চিল্লিয়ে বলল। আরহামের এহেন আচরণে আহনাফ আর তার মা দুজনেই অবাক হলেন। কি এমন বলে ফেলেছে যার জন্য তার এত রাগ? আহনাফ মুখ ভার করে কিচেন থেকে সোজা নিজের রুমে চলে গেল মন খারাপ করে। এবার তার মা টিভি অফ করে সোফা থেকে উঠে কিচেনে আসলেন। আলতো করে ছেলের কাঁধে হাত রাখলেন। তুই কি কোনো কারণে ডিস্টার্ব আছিস বাবু? মা, না, ওকে। মিথ্যা বলিস না, তুই তো এমনি এমনি কখনো আহনাফের সাথে উঁচু স্বরে ও কথা বলিস না, ধমক দিয়ে তো দূরের কথা। মা, তেমন কিছু না মা, অফিসের কিছু কাজ নিয়ে ঝামেলায় আছি এই আর কি, তাই। আচ্ছা এবার বের হ, আমি রান্নাটা শেষ করছি। মা, না মা, মুরগিটা হয়ে এলো প্রায়, পোলাও আর ডিমের কোরমাটা বেশিক্ষণ লাগবে না, তুমি বরং সালাদটা কেটে দাও। আরহাম, না তুই বের হ, অন্য একদিন রান্না করিস, এখন একটু রেস্ট নিয়ে আহনাফের সাথে একটু কথা বলে নি, নয়তো মন খারাপ করেই থাকবে, কাল তো আবার চলে যাবে। আরহামের মুডটা সত্যিই খুব খারাপ হয়ে আছে, তাই বেরিয়ে গেল কিচেন থেকে। তারপর রুমে গিয়ে 5,000 টাকা নিয়ে আহনাফের রুমে ঢুকল। যা ভেবেছিল তাই, আরহামের পুরনো গিটারটা হাতে নিয়ে বারান্দায় বসে তারগুলোতে আঙ্গুল টানছে, আর এই টানে একটা দুটা টুংঠাং আওয়াজ হচ্ছে। মন খারাপের মুহূর্তগুলোতে আহনাফ ভুঁইয়ের এই গিটারটাকে সঙ্গী করে চুপচাপ বসে থাকে। এটাই একমাত্র গিটার যেটাতে আহনাফ কখনো সুর তোলে না, এছাড়া গিটার বলতে ভাইয়ের মতো ও অজ্ঞান। বহু গিটার নষ্ট করেছে সে ক্লাস 9 থেকে এখন পর্যন্ত, অথচ এই গিটারটাকে কখনো সুর তুলতে ব্যবহার করে না, পাছে তার ছিঁড়ে যায় ভেবে। আরহাম পেছনে থেকে এসে কাঁধে হাত রাখতেই ধরফরিয়ে উঠে দাঁড়ায় আহনাফ। সরি, একটু মুড অফ ছিল, অফিসের কোনো বিষয়ে মেজাজটা খুব খারাপও ছিল, তাই তোর মজা করাটাও সহ্য হচ্ছিল না। এভাবে রাগ দেখানোটা আমার মোটেও ঠিক হয়নি। আরহাম, না ভাইয়া, সরি, আমার উচিত হয়নি হুটহাট মজা করাটা। আর তুমি এভাবে সরি বলো না, তুমি তো বড় বকা দিতেই পারো। আহনাফ, তবুও। কোনো তবুও না ভাইয়া, আমি একটুও মন খারাপ করিনি, একটু হেসে বলল আহনাফ। আচ্ছা এই নে ধর, টাকাগুলো ভাইয়ের দিকে এগিয়ে দিল আরহাম। এত টাকা কিসের ভাইয়া? কাল নাকি সকালে চলে যাবি আমার সাথে, দেখা নাও হতে পারে, তাই তোর পকেট মানি। আরহাম, কিন্তু এত টাকা কেন? কক্সবাজার যাওয়ার সময় যা নিয়েছি সব খরচ হয়নি তো? আহনাফ, থাক তবুও রাখো। আর এমনিতেও 2 মাস পর পরীক্ষা, প্রয়োজন পড়তে ও পারে, রেখে দে। থ্যাংক ইউ ভাইয়া। রোহান মৃত্তিদের বাড়ি এসেছে অনেকক্ষণ।
আরহামের মেসেজের উত্তর পেয়ে মিরহাদকে বলল সে ৩ মাস পরই মৃত্তিকে বিয়ে করবে, কোনো এনগেজমেন্টের দরকার নেই। মিরহাদও বলল এমনটাই হবে। কিন্তু তার মা তাদের জন্য কফি নিয়ে আসার সময় কথাগুলো শুনে রুমে ঢুকে বলে দিল এমন কিছুই হবে না। রোহান আর মীর দুজনেই হতবাক মীরের মায়ের কথা শুনে। আন্টি আরহাম আর মৃত্তির বিয়েটা অ্যাক্সিডেন্ট মাত্র। এই বিয়ে তারা দুজনের একজনও মেনে নিবে না। রোহান, জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩টা জিনিস পুরোপুরি আল্লাহর হাতে। আর বিয়ে সামাজিক বন্ধন হলেও এটা একটা পবিত্র সম্পর্ক। যেভাবেই হোক না কেন বিয়ে সেটা ভাঙা সহজ না। কিন্তু মা কেন বুঝতে পারছ না মৃত্তিকে রোহান ভালোবাসে আর মৃত্তি আরহামকে ভালোবাসে না? আরহাম তো মৃত্তিকে সহ্যও করতে পারে না। মিরহাদ, মিসেস মরিয়ম চোখ গরম করে তাকান ছেলের দিকে, কিছুটা বলতে ও নেন কিন্তু রোহানের দিকে তাকিয়ে চুপ হয়ে যান। ধীর গলায় শুধু এটুকু বলেন নিজে থেকে তোমরা ডিভোর্স নিয়ে কোনো কথা বলবে না, আল্লাহ যা করবেন তাই সহজভাবে মেনে নিতে শিখো বলেই তার মা রুম থেকে চলে গেলেন। মিরহাদ কিছু বলতে যাচ্ছিল কিন্তু রোহান বসা থেকে উঠে গেল। মীর কিছু বলার আগেই সে বিদায় নিল। তার মনে যেই একটু আশা বাকি ছিল সেটাও আজ মীরের মায়ের কথা শুনে শেষ হয়ে গেল। মীর ও নির্বাক কি হচ্ছে তার সাথে এসব? বন্ধু কষ্ট পাচ্ছে, সে নিজে কষ্ট পাচ্ছে, শেষে তার বোনটাকেও কষ্ট পেতে হবে। ভালোবাসা কি এতটাই অন্যায় যে শাস্তি পাওয়াটা বাধ্যতামূলক হয়ে গেল? জিনিয়া আজ 2 দিন ধরে ভার্সিটি যায় না, পড়ালেখার প্রতি ও মন বসাতে পারছে না। তাই একটু বই নিয়ে বসেছিল। কিন্তু তাতে ও ব্যাঘাত ঘটল একটা কল দেখে। সাদনান কল করেছে। নাম্বারটা সেভ করা। এনগেজমেন্টের দিন সাদনান নিজে তার মোবাইলে নাম্বারটা সেভ করে দিয়ে গেছিল। কিন্তু এই 2 দিনে একবার ও কল করেনি। তবে এতে করে জিনিয়ারই ভালো হয়েছে, 2 দিন মন খুলে কাঁদতে পেরেছে না পেয়ে হারানো ভালোবাসার মানুষটার জন্য। কল বাজতে বাজতে কেটে গেল জিনিয়া রিসিভ করার আগেই। তারপর আবার ও বেজে উঠল মোবাইলটা, এবারও সাদনান কল দিচ্ছে। বাধ্য হয়ে কলটা রিসিভ করল। হাই, কেমন আছো, কি করো, এসবই প্রশ্ন ছিল সাদনানের। আর জিনিয়া ও দায়সারা উত্তর দিল। সাদনান হয়তো বুঝতে পেরেছে জিনিয়া কথা বলতে অস্বস্তি ফিল করছে, তাই সেও তাড়াতাড়ি কথা শেষ করল। আবারও কান্না আসছে জিনিয়ার। কেন হলো এমন? 5টা বছরের বেশি সময় হবে ওই একজন মানুষকেই সে ভালোবেসে আসছে। সেই মানুষটা তাকে ভালোবাসে কখনো না বললেও তার অধিকার বোধ আর শাসন করাটা তাকে এতটুকু বোঝাতো এই মানুষটাই তার জীবনে থাকবে। কিন্তু কি হলো এটা? ওই মানুষটা তো তাকে ভুল করে ও নিজের করে পাওয়ার কথা বলেনি, উল্টো আজ অন্য একজনের জীবন সঙ্গী হতে হলো জিনিয়াকে। মৃত্তি ঘুম ঘুম চোখে বসে আছে বারান্দায়, রাতের খাবার ও খায়নি। আজ মাও একটা বার ডাকল না তাকে খাওয়ার জন্য। এত রাগ কিসের জন্য মায়ের সেটাই বুঝতে পারছে না মৃত্তি। ও তো নিজে থেকে কিছু করেনি, সবটাই অ্যাক্সিডেন্ট। কিন্তু এখন আর এগুলো ভেবেই বা কি লাভ? তবে মৃত্তি ভাবছে এখন যে করেই হোক শ্বশুরবাড়ি যেতে হবে তাকে। বিয়ের পর বাবার বাড়ি থাকবে, এটা কোনো কথা হলো? তার ধারণা সবকিছুই সহজ ব্যাপার। একবার আরহামের বারান্দার দিকে তাকিয়ে দেখল আরহামকে দেখা যায় কিনা। না, এই ব্যাটা আইজকা আর বারান্দায় আইব না, আমি যদি হের চান মুখখান দেইখা ফেলি তাই। হুহ, চান্দু, আমি তোমার বউ হইয়া গেছি, এখনো ভাব দেহাও, একবার আইতে দাও আমারে শ্বশুরবাড়ি, তারপর খবর নিমু তোমার হিন্দি সিরিয়ালের বউগুলার মতো। বলেই মৃত্তি লজ্জায় লাল হয়ে গেল। একা একাই নিজের পুরো সংসার সাজিয়ে ফেলছে সে। তার এই অশান্ত বোকা মনটা জানেই না বাস্তবতা কত কঠিন। তার কাছে সবটা একটা ড্রামার মতো মনে হয়। কিন্তু আবার এও মনে পড়ে তার ভাই আর জিনিয়া কতটা কষ্ট পাচ্ছে।
না, কালই জিনিয়ার সাথে কথা বলবে, ভার্সিটিতে না এলে তার বাড়িতেই চলে যাবে। প্রয়োজনে ওই সাদনানকেই খুন করে ফেলবে সে। তারপর বারান্দা থেকে উঠে ভাইয়ের রুমে যায়। পুরো রুম অন্ধকার আর কেমন একটা বাজে গন্ধ। তবে বুঝতে বেশি সময় লাগে না গন্ধটা কিসের। সিগারেট। হ্যাঁ, সিগারেটের তীব্র গন্ধ আসছে বারান্দার দিক থেকে। মৃত্যু বারান্দায় গিয়ে ভাইকে সিগারেট হাতে দেখে বেশ অবাক হল। কারণ বাড়ির বাইরে সে সিগারেট খায় কিনা জানে না, তবে বাড়িতে কখনো দেখেনি সিগারেট হাতে। মিরহাদ হঠাৎ বোনকে দেখে চমকে যায়। তুই এখানে? কি হয়েছে? কিছু না ভাইয়া, তুই সিগারেট খাইতাছস কেন? মীরের হুঁশ এলো, সে দরজা না লাগিয়েই সিগারেট খেতে বসেছিল। তাড়াতাড়ি করে হাতের সিগারেটটা নিচে ফেলে পায়ে মারিয়ে দিল। মৃত্যু আরেকটু এগিয়ে, তুই জিনিয়ারে মিস করতাছস তাই না? আমি ও বলেই মুখটা গোমরা করে ফেলল। আরে না, আমি ওকে কেন মিস করব? আমি তো এমনিতেই ট্রাই করছিলাম সিগারেট খেতে কেমন লাগে জানতে। মিরহাদ। মিছা কথা বাদ দে, আমি বুঝি তো সব। আচ্ছা শোন, আমি একটা আইডিয়া বাইর করছি, চটপটে কথা বলে মৃত্যু। কিসের আইডিয়া? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে মীর। কিসের আবার? জিনিয়ারে তোর বউকরণের। মৃত্যু। কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই তুই কি ভুলে গেছিস নাকি মৃত্যুর এঙ্গেজমেন্ট হয়ে গেছে? মিরহাদ। ধুর, বলদ পোলাপান, ভুলমু কেন, মনে আছে তাই তো কইছি আইডিয়া বাইর করছি, সব ঠিক করমু। মৃত্যু। এই মৃত্যু, বের হ আমার রুম থেকে। তুই নিশ্চিত কোনো নেশাদ্রব্য খেয়েছিস, আর না হয় পাগল হয়ে গেছিস বলেই মীর মৃত্যুকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। এজন্যই কেউর উপকার করতে নাই শয়তান ভাই একখান, আমি বালা বুদ্ধি নিয়া আইলাম, দিলও বাইর কইরা। হুহ বলতে বলতে মৃত্যু নিজের রুমে চলে গেল। কেন বুঝিস না বোন, জিনিয়া অন্য কারো নামের হয়ে গেছে। আমি চাইলে ও সে আর আমার হবে না, আর সে হতেও চায় না, তাই তো আমার কাছ থেকে লুকালো এনগেজমেন্ট এর কথাটা। ভালো যদি বাসত তবে ঠিকই আমাকে বলতো, কিছু করতে তোকে বলতো না। তুই তো তোর চেষ্টা করেছিস, কিন্তু সে নিজেই কিছু করতে চায়নি। আজ সকাল সকাল মিরহাদ ঘুম থেকে উঠে দ্রুত শাওয়ার নিয়ে বের হল। নাহার হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমি কোনো স্কুল কলেজের ছাত্র না যে প্রেমে ব্যর্থ হয়ে দরজা বন্ধ করে কান্না করব। আমাকে এসব ভুলে বাবা মা আর বোনের জন্য হলেও দায়িত্ববান হতে হবে। ঘুম থেকে উঠেই আপন মনে আওড়াচ্ছে এগুলো মিরহাদ, আর তৈরি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। গা ঝাড়া দিয়ে এবার সামনে এগুতে হবে ঠিক করে নিয়েছে সে। রোহান ও রাতেই ঠিক করেছে ভুলে যাবে মৃত্যুকে। সে তো আর প্রেমের সম্পর্কে ছিল না, মৃত্যুর সাথে কষ্ট যাই হোক তারই হবে, দ্বিতীয় আর কোনো ব্যক্তির না। তাই স্বাভাবিকভাবেই আজ ভার্সিটি যাবে। মৃত্যু আজ খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়ে কিচেনে গেছে। তার মা কিচেনে ঢুকে প্রথমে থতমত খেয়ে গেলেন। এ কাকে দেখছে কিচেনে, তা আবার এত সকালে? আর সবচেয়ে বেশি অবাক হয়েছেন সালোয়ার কামিজ পরনে দেখে। কি সুন্দর করেই না মাথায় কাপড় দিয়েছে। সাদা শুভ্র পোশাকে স্নিগ্ধ চেহারায় যেন কোনো জান্নাতের হুরপরই লাগছে তাকে। ওনার নিজের নজরই না লেগে যায় ভেবে দূর থেকে হলকা থুতু ছিটিয়ে নিলেন। শত হলেও মায়ের মন, তাই কুসংস্কারটাকেই জোর দিলেন বেশি। এত সকালে তুই কিচেনে কি করছিস মরিয়ম? তোমাগো লাইগ্গা চা বসাইছি। মৃত্যু। তুই কেন আসলি চা বসাতে? এমনিতেই মন চাইল। আচ্ছা আম্মা, কত চা বানাইতে কি কি লাগে? মৃত্যু। মৃত্যুর মা এবার হেসে ফেললেন মেয়ের প্রশ্নে। যার মাথায় আইডিয়া নেই চা কি করে বানাতে হয়, সে একা এসেছে চা বানাতে।
তবে খুশিও হয়েছেন অবশেষে মেয়ের পা তো পড়েছে কিচেনে। কিন্তু শঙ্কিত ও হচ্ছেন মৃত্যু কি আরহামকে মেনে নিয়েছে, সে কি সংসার করতে চাচ্ছে, নয়তো এক রাতেই এত পরিবর্তন কেন? ও আম্মা কি ভাবতাছ কও নাকি কি করুম? তার মা এবার চা বানানো শিখিয়ে দিল। মৃত্যু রুটি বানাবে সকালের নাস্তার জন্য, তাই মায়ের কাছে এটা ও শিখছে। মিরহাদ কিচেনে মাকে দেখে এগিয়ে এলো কিছু খেতে, এসেই এক ঝটকা খেল মৃত্যুকে দেখে। এ কি, তুই এখানে এভাবে কেন? মীর, কেন আবার? আমি নাস্তা বানাইতে আইসি সবার লাইগ্গা। মৃত্যু। মিরহাদের কান যেন নষ্ট হয়ে গেল এ কথা শুনে। তুই নাস্তা বানাবি, তারপর আমি সেটা খেয়ে অফিসে যাব। জোকস অফ দ্য ডে, হা হা হা। ওই তুই যাইবি? এহান্তে চোখ রাঙালো মৃত্যু। আচ্ছা আচ্ছা, রাগিস না, আমি টেবিলে বসছি, তুই তাড়াতাড়ি কিছু বানিয়ে দে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু 2টা রুটি, একটু সবজি আর 1 কাপ চা দিল মিরহাদকে। চায়ে চুমুক দিতেই মীর বোনের দিকে আর চোখে তাকালো। একেবারে বিবাহিত মেয়েদের মতোই আচরণ করছে আজ তার বোনটা। এবার সে বেশ কনফিউজড। মৃত্যুকে তার বিয়ে নিয়ে সিরিয়াস কিছু ভাবছে না, এটা হতে দেওয়া যাবে না। রোহানের সাথেই বিয়ে হবে মৃত্যুর, ব্যাস এটাই ফাইনাল। মিরহাদ আর কিছু না খেয়েই বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। মৃত্যু ও নাস্তা তৈরি হতেই বাবাকে ঘুম থেকে উঠিয়ে টেনে হিচড়ে ডাইনিংয়ে নিয়ে আসলো তার হাতের নাস্তা খাওয়াতে। আম্মা, আমি অফিসে যামু, আরো দেরি কইরা এখন নাস্তা করুম না তো? আমি কিছু জানি না, আমি রাঁধছি, আফনে অহন খাইবেন বলেই বাবার হাত টেনে ধরে নিয়ে আসলো। তারপর সামনে রুটি সবজি সব দিল। তার বাবাও একটু রুটি ছিঁড়ে ভাজি নিয়ে মুখে পুরতে যাবে, অমনি খপ করে বাবার হাত ধরে ফেলে। এহেন কাণ্ডে মৃত্যুর বাবা সহ পাশে দাঁড়িয়ে থাকা তার মাও অবাক হল এভাবে হাত ধরাতে। আব্বা আফনে দাঁত মাজছিলেন? ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করল মৃত্যু। তার বাবা এবার যেন আসমান থেকে পড়লেন মেয়ের এমন কথায়। আম্মা, আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, এইটা জানেন না? তখনই দাঁত মাজছি, বেরাস করছি, গোসল করছি। ও আচ্ছা আচ্ছা, ভুল হইয়া গেছে আব্বা, খাইয়া নেন। তার বাবাও এবার মুখে দিল খাবার। বাহ আম্মি, হইছে আম্মা। এবার মৃত্যু আর তার মা দুজনেই ভ্রু কুচকাল। আব্বা, ওইডা আম্মি নাই, আম্মি হইব কথাডা। ওই একই, আমার আম্মায় রাঁধছে, সুস্বাদু হইছে, বহুত আমার আম্মার চাইতে ও বালা হইছে। হ আব্বা, আফনের আম্মায় তো জীবনে বালা রান্ধন জানতই না। মৃত্যু। আম্মা, এইবার কিন্তু বেশি হইতাছে, আমার মায়ে অমৃত রান্ত, আপনের আম্মারে জিগান। হয়েছে হয়েছে, এবার বাপ মেয়ে চুপ করো তোমরা। আর মৃত্যু, তোকে বলছি না এইভাবে কথাগুলো চেঞ্জ করবি, তুই তো শুদ্ধ করে বলতে পারিসই। আম্মা, পারি কই, মুখে আটকায় শুদ্ধ কথা। পয়লা প্রথম আমার আম্মা কিছু রাঁধছে, বলেন আম্মা কি দিমু আফনেরে গিফট? বাবা, আমি বলি কি দিবেন? মরিয়ম, না তুমি কইবা কেন? আম্মা রাঁধছে, আম্মা কইব। না আব্বা, আজকা আম্মা বলুক আমার হইয়া। আচ্ছা কও। যা চাইব প্লিজ, কোনো টেনশন না করে সুন্দরভাবে রাজি হবেন, মাথায় ঠান্ডা করে কথাগুলো শুনবেন, কথা দেন? মৃত্যুর বাবা একটু অবাক হলেন, কি এমন চাইবে যে আগে থেকে এতটা ভাবছে তারা? মৃত্যুর বিয়ের ব্যবস্থা করবেন, তবে রোহানের সাথে নয়। মৃত্যু অবাক, কারণ সে জানত না মা তার হয়ে এমন কিছু বলবে। রোহানের লগে না তো কার লগে? সেটা পরে বলবে মৃত্যু একজনকে ভালোবাসে। মৃত্যু এবার দৌড়ে নিজের রুমে চলে গেল। কি বলছে তার মা ঠিক বুঝতে পারছে না, তবে বাবার সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা লাগছে তার। কি হইল মিরুর মা? আম্মা কেন দৌড় দিল? তো কি করব, মেয়ে বড় হয়েছে, কাউকে ভালোবাসে বলতে কি লজ্জা পাবে না?
ও আমিও না বলেই মৃত্যুর বাবা খাবারে মনোযোগ দিল। জিনিয়া ভার্সিটি আসার জন্য তৈরি হচ্ছিল তখনই সাদনান কল দিল। ভার্সিটির কথা শুনে বলল সে নিতে আসবে। বিরক্তিভর করলে ও জিনিয়া স্বাভাবিকভাবেই বলল ঠিক আছে। আরহাম মাত্রই পৌঁছেছে আর মৃত্যুও। দুজনেই মুখোমুখি গাড়িতে, তবে আরহাম গাড়ি পার্ক করে কোনো দিকে না তাকিয়ে চলে গেল। আর মৃত্যু দাঁড়িয়ে ভাবছে আজ কি স্যার সেজে এসেছেন নাকি তার চোখেই কোনো সমস্যা হয়েছে। কেমন যেন আগের চেয়েও বেশি সুন্দর মনে হলো তাকে আজ। মৃত্যু সেখানেই দাঁড়িয়ে থাকা অবস্থায় জিনিয়া এলো। মৃত্যু জিনিয়াকে আসতে দেখে সে এগিয়ে গেল, কিন্তু কিছু বলার আগেই পেছনে থেকে কেউ বলে উঠল, আমি এখন যাচ্ছি, ক্লাস শেষ হলে কল দিও, আমি নিতে আসব কেমন? আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জিনিয়া। মৃত্যু খেয়াল করল ছেলেটা সেই সাদনান যার সাথে জিনিয়ার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। জিনিয়াকে দিতে এসেছে মানে এনগেজমেন্ট হয়েই গেছে শুক্রবারে। ছেলেটি চলে যাওয়ার সাথে সাথে মৃত্যু জিনিয়ার সামনে এলো কিছু বলতে, কিন্তু জিনিয়া তাকে সম্পূর্ণ ইগনোর করে চলে গেল। মৃত্যুর চোখ ছলছল করছে, এই প্রথম জিনিয়া তাকে এভাবে ইগনোর করল। কতটা ভুল বুঝছে তাকে তার এই কলিজার বান্ধবী। মৃত্যুও ক্লাসে চলে গেল। পুরো ক্লাস জিনিয়া তার দিকে ফিরেও তাকায়নি। ক্লাসে অনেকেই অনেক কিছু বলছে তাদের এমন আলাদা দেখে, কিন্তু জিনিয়া যেন কারো কথা কানেই গেল না তার। আরহামের ক্লাসের সময় আজ মৃত্যু কোনো ম্যাথই করতে পারল না। আরহাম ও খুব কথা শোনালো, যেন সবরকম রাগজেদ ঝাড়তে তার একমাত্র মৃত্যুই ছিল। কিন্তু তাতে মৃত্যুর কোনো হেলদোল হল না। ক্লাস শেষে মৃত্যু জিনিয়াকে ডাকল কয়েকবার, কিন্তু জিনিয়া কোনো জবাব না দিয়ে যেতে লাগলে, আর তাই মৃত্যু পিছন থেকে হাতটা টেনে ধরল জিনিয়ার। কি সমস্যা, এমন জাহিলের মতো পিছনে লেগে আছিস কেন? চিৎকার করে। আশেপাশে যে কজন ছিল সবাই জিনিয়ার চিল্লানোতে ফিরে তাকালো তাদের দিকে। মৃত্যু একবার সবার দিকে তাকিয়ে ধরে আসা গলায় বলল, আমার একটু কথাটা শোন। জিনিয়া এবার একটু নরম সুরে বলল, বল, কি বলবি? জিনিয়া আর মৃত্যু গিয়ে ক্যাম্পাসের সামনে বড় কৃষ্ণচূড়া গাছটার পাশে বসল। তারপর মৃত্যু ব্যাগ থেকে মোবাইলটা বের করে সাদনানের ছবিগুলো দেখালো, যেগুলো মৃত্যু রবিনকে দিয়ে এডিট করিয়েছিল এনগেজমেন্ট বানানোর জন্য। তারপর এক এক করে পুরো দিনের ঘটনা সব বলল। তার আরহামের সাথে বিয়ের কথাও বলল। কিন্তু এত সব শুনেও জিনিয়ার তেমন কোনো ভাবান্তর হল না। শুধু ধীর গলায় বলল, এতে আমার কি দোষ ছিল? তোর আরহাম স্যারের সাথে বিয়ে হয়ে গেছে, তুই তো এটাই চেয়েছিলি মনে মনে। কিন্তু তুই আমাকে কখনোই চাসনি তোর ভাইয়ের পাশে, তাই তো শুরু থেকেই বলেছিস ভাইয়াকে কিছু বলিস না। বলেই জিনিয়া বসা থেকে উঠে চলে গেল। আর মৃত্যু আগের জায়গায়ই বসে রইল মন খারাপ করে। আজ তার বেস্টু তাকে ভুল বুঝল। তাহলে কি এমনভাবে ভাইয়া ও তাকে ভুল বুঝছে? কেমন যেন দুনিয়াটা আজ অচেনা গলি মনে হচ্ছে মৃত্যুর কাছে। সবকিছুই কেমন বিষাদময়, আগে তো সবকিছু কেমন হাসি খুশি লাগতো, এখন সবকিছুতেই যেন দুঃখের ছাপ। রোহান আজ ভার্সিটিতে এসেও মৃত্যুদের ক্লাস করেনি। আরহাম ছুটির পর রোহানকে খুঁজে ও পায়নি, সে আগেই চলে গেছে। আরহাম কিছুটা আশ্চর্যান্বিত হল, কারণ রোহান ছুটির সময় তার সাথেই বের হয়, অথচ আজ একটাবার কথাও বলল না। আরহাম ক্যাম্পাসের দিকে আসতেই মৃত্যুকে দেখল একা একা বসে থাকতে। তার একবার মনে হলো মেয়েটাকে ডেকে কিছু বলা উচিত, পরেই আবার ভাবল এই সাইকোর সাথে কথা বলার কোনো মানেই হয় না। আবার ভাবছে মেয়েটা একটু স্বাভাবিক মানুষ হলে কি হতো, বিয়েটা না হয় মেনে নেওয়া যেত, মা ও তো মেয়ে খুঁজছিলই। দেখতে তো চেহারা ভালো, কিন্তু বাকি তো এবনর্মাল সাইকো একটা।
ধুর, আমিই বা কেন ভাবছি এই মেয়ের কথা, কেন ভুলে যাচ্ছি এটা মিরহাদের বোন। এ কখনো ভালো মানুষ হতেই পারে না। মৃত্যুরও এবার চোখ পড়ল আরহামের দিকে। বসা থেকে উঠে দাঁড়ালো মৃত্যু, চোখের কোণে কিছুটা জল জমেছিল, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে চোখের কোণটা মুছে নিল। আরহাম ও মৃত্যুকে বসা থেকে উঠতে দেখে চলে গেল। মৃত্যু মন খারাপ নিয়েই বাড়ি ফিরল কোনো মতে। জিনিয়ার তাকে মারাত্মকভাবে ভুল বুঝেছে, এটা তার বুঝতে বাকি নেই। কিন্তু এই ভুল ভাঙবে কি করে সেটা খুঁজতে হবে, এসব ভাবতে ভাবতেই সে রুমে ঢুকল। তার মাও তাকে দেখে পেছনে পেছনে রুমে আসল। মৃত্যু, তোর বাবাকে তো সকালে যা বলেছি তাতে মনে হলো তুই যাই করিস না কেন রাগ করবেন না, তবে তোর সাথে খারাপ কিছু হলে সে বাঁচবে না। মৃত্যুর মাথায় এই মুহূর্তে শুধু জিনিয়া আর মীরের ব্যাপারটা ঘুরছে। কি করে দুজনকে এক করবে, কি করে ওই সাদনানকে জিনিয়ার জীবন থেকে সরাবে। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। মৃত্যু বারান্দায় গিয়ে গ্রিলের ফাঁকে হাত বাড়িয়ে হাত দুটো ভেজানোর চেষ্টা করছে। ঝিরিঝিরি বৃষ্টির ছিটেফোঁটা শুধু তার হাত নয়, মুখটাও ভিজিয়ে দিচ্ছে। আর এই ভিজে অবস্থায় মনটা ও তার ফুরফুরে হয়ে যাচ্ছে। এবার মাথাটাও যেন তার ঠান্ডা হয়ে গেছে, তাই ঠান্ডা মস্তিষ্কে একটা গরম বুদ্ধি এলো। হ্যাঁ, পেয়ে গেছে মৃত্যু বুদ্ধি, আর সেটা হলো কোনো একদিন জিনিয়াকে কিডন্যাপ করে এনে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। তবে আগে ভাইকে রাজি করিয়ে নিবে। জাহান্নামে যাক ওই সাদনান নাকি পাদনান, তাতে তার কি। মৃত্যুর চোখ পড়ল সামনে আরহামের বারান্দায়, সেখানে শাড়ি পরা কেউ একজন তোয়ালে আর দু একটা টি শার্ট ছড়িয়ে দিচ্ছে। মৃত্যুর কলিজা ধক করে উঠল। এইডা ক্যাডা, সারের কি বউ আছিল আগে থাইকা বলেই কাদো কাদো চেহারা বানিয়ে ফেলল মৃত্যু। ফের আপন মনেই স্বগতোক্তি করল, স্যার বিবাহিত হইলে কাল ফোনে যে কইল মাইয়া দেখার কথা। বারান্দায় আবারও ভালো করে তাকালো মৃত্যু, এবার একপাশ দেখা যাচ্ছে আর বুঝতে পারল কোনো মধ্যবয়স্কা মহিলা একজন, মানে আরহামের মা হবে। আরহামের মা কাপড়গুলো ছড়িয়ে একটু রাস্তার দিকে তাকাচ্ছিল, তখন খেয়াল করল সামনের বারান্দায় থাকা একটা মেয়ে ওনার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে আছে। এবার দুজনের চোখাচোখি হতেই মৃত্যু তড়িঘড়ি করে সালাম দিল। বিল্ডিংয়ের দূরত্ব বেশি না হওয়ায় আরহামের মা সালামটা শুনতে পেলেন, সাথে সাথে জবাবও দিলেন সালামের। তিনি একটু খুঁটিয়ে খুঁটিয়েই দেখলেন মৃত্যুকে। না, মেয়েটা দেখতে তো ভারী মিষ্টি, মনে মনে বললেন। কি নাম তোমার? আয়েশা। আমার নাম মৃত্তিকা, আপনার নাম কি? বলেই মৃত্যু জিভে কামড় দিল। এই রে, কি জিগাইলাম। আরহামের মা একটু আশ্চর্য হলেন, এত বড় একটা মেয়ে কেমন প্রশ্ন করল। বড়দের কেউ এভাবে নাম জিজ্ঞেস করে? তবুও তিনি রাগ করলেন না, বরং একটু হেসে আবার জিজ্ঞেস করলেন, তা তুমি কোনো ক্লাসে পড়? এবার অনার্স প্রথম বর্ষ। ধুর, শুদ্ধ কথা মুখ দিয়া ঠিকমতো বাইরও হইতে চায় না, মনে মনে বলছে মৃত্যু। ওহ আচ্ছা, ভালো তো, তা কোনো ইউনিভার্সিটিতে পড়? ইউনিভার্সিটিতে? মৃত্যু। ওমা, তাই নাকি? আমার বড় ছেলে, ও তো ওখানে টিচার। আরহাম নাম? আয়েশা। হ, শুধু টিচার না, এখন আমার জামাইও। যাক, কনফার্ম হিলাম, এইডা আমার শাশুড়ি আম্মা। ফিসফিসিয়ে কিছু বললে মৃত্তিকা? না মানে বলছিলাম, হ্যাঁ আমাদের ম্যাথ টিচার উনি। তা আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি, শুধু একটু বোর থাকি, এখানে নতুন এসেছি তো কেউ নেই পরিচিত। একা একা থাকতে একদমই ভালো লাগে না। আয়েশা। ও তাহলে আমাদের বাসায় আসেন, আমার আম্মার সাথে গল্প করবেন। মৃত্যু। সুযোগ হলে নিশ্চিত আসতাম, কিন্তু সেই সুযোগ নেই। এই যে এখন একজন হোস্টেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তাকে বিদায় দিয়ে আবার আরেকজন অফিস থেকে ফিরবে, তার জন্য নাস্তা তৈরি করতে হবে। তা মৃত্তিকা, তোমরা কয় ভাই বোন? আয়েশা।
আমি আর আমার বড় এক ভাই আছে। মৃত্যি: ও আচ্ছা, বড় একটা এর মতো সুন্দর বোন থাকলে কি হতো, আরহামের জন্য তার ছাত্রীর বোনকেই বিয়ে করিয়ে আনতে পারতাম। কি মিষ্টি এই মেয়েটা, শুধু দেখতেই একদম পিচ্চি, না হলে এরে ও করা যেত। আহনাফ চেঁচিয়ে মাকে ডাকছে, আর তার এই ডাকে তার মায়ের খেয়াল হলো তিনি এসব কি ভাবছেন মনে মনে। আচ্ছা মা, পরে কথা হবে, ছোট ছেলে ডাকছে, তুমি এসো, একদিন আমাদের বাসায় আরো গল্প করব তোমার সাথে। আয়েশা: আচ্ছা আন্টি। মৃত্যির মা তার জন্য 2টা সালোয়ার কামিজ হাতে করে নিয়ে এসেছিলেন, তখন আওয়াজ পেলেন মৃত্যি বারান্দায় কারো সাথে কথা বলছে। উনি বারান্দায় যেতে যেতে আরহামের মা চলে গেছে। কিরে, কার সাথে কথা বলছিলি, তা আবার এত শুদ্ধ করে? মৃত্যি: আমার শাশুড়ির লগে। মৃত্যি: তোর শাশুড়ি মানে কি বলছিস এসব? আরহাম স্যারের মা এতক্ষণ বারান্দায় ছিলেন, স্যারের কাপড় রোদে দিতে আইছিল। আরহামের বারান্দার দিকে ইশারা করে বলল মৃত্যি। আরহামদের বাড়ি এটা? বেশ অবাক হলেন মৃত্যির মা। 1 মাস ধইরা আইছে এহানে। আর এই আরহাম সারি ভাইয়ার বন্ধু। আরহাম যে আগে হোস্টেলে থাকতো আমাগো বাড়িতে, ও আইছিল আগে। মৃত্যি: তোরা দুজন আমাকে আগে বলিসনি কেন? আগে কইলে কি হইব মা জননী? কি হবে মানে? আরহাম শান্ত, ভদ্র আর ইনোসেন্ট টাইপের ছেলে, সে তোকে নিবে না। মৃত্যি মুখটা কালো হয়ে এলো মৃত্যির মায়ের কথাগুলো বলার সময়ে। স্যার অনেক ঠান্ডা স্বভাবের, চিল্লা ফাল্লা পছন্দ করে না। এই 1 মাসে ভার্সিটি আইছে, একটু ও কারো লগে জোরে কথা কয় নাই, কারো লগে হাসাহাসিরা ও করে নাই। খালি আমার লগে চিল্লাইছে অনেকবার, আমারে সহ্য করতে পারে না। মৃত্যি: তোকে সহ্য করতে পারে না মানে? মানে কিছু না, বাদ দেও, তোমার হাতে এগুলান কি? ও হ্যাঁ, তোর জন্য 2টা সালোয়ার কামিজ এনেছিলাম। সকালে তোর বাবা তোকে সেলোয়ার কামিজ পরা দেখে খুব খুশি হয়েছিলে, আমাকে বারবার বলে দিয়েছে যেন তোকে 2টো ড্রেস এনে দেই। বেশি আনতাম, তুই তো আবার পরিস না এগুলো, তাই আর বেশি নিলাম না। মরিয়ম বেগম: ওমা সত্যি দেও, আমি ও কয়দিন ধইরা চাইতাছিলাম কিনুম। আমারে আরো কয়ডা আইনা দিও। মৃত্যি: আচ্ছা দিব বলেই তার মা ড্রেস গুলে রেখে চলে গেলেন। সন্ধ্যায় মৃত্যি জিনিয়ার বাড়ি গেল, কিন্তু দারোয়ান জানালো তারা কেউ বাড়ি নেই, জিনিয়ার হবু শ্বশুর বাড়ি কোনো ফাংশন আছে সেখানে গিয়েছে। মৃত্যি মন খারাপ করে বাড়ি ফিরল। বাড়ি এসে দেখল কাজের মেয়ে আর মা মিলে ড্রামা দেখছে। মুড ঠিক করতে সে ও সোফায় বসে পড়ল। ড্রামায় একটা সিন এলো যেখানে মেয়েটার বিয়ে হয়েছে, কিন্তু তার স্বামী তাকে পছন্দ করে না। আর মেয়েটির মা মেয়েকে বারবার বোঝাচ্ছে স্বামীর বাড়িই মেয়ের আসল বালবাড়ি, তাই স্বামী না চাইলে ও মেয়েকে সেখানেই থাকতে হবে। শ্বশুর শাশুড়ি দেবর ননদের মন জয় করতে হয়। সিনটা মৃত্যির মা আর কাজের মেয়ে খুব আয়েশ করেই দেখছে, কিন্তু মৃত্যি তা দেখার জায়গায় বোঝার চেষ্টা করছে। তারপর মায়ের সামনে এসে দাঁড়ালো সে। সর সামনে থেকে, এভাবে তুই দাঁড়িয়ে থাকলে আমি ড্রামা দেখব কি করে, বলেই মৃত্যির মা মৃত্যিকে সামনে থেকে সরানোর চেষ্টা করলেন। মৃত্যি না সরে উল্টো সেখানেই মায়ের সামনে বসে পড়ল। মা: মাইয়া গো, বিয়া হইলেই কি শ্বশুরবাড়ি থাকতে হয়? মৃত্যি: বিয়ের পর মেয়ের বাড়ি বলতে তার স্বামীর বাড়ি, আর তার সব দায় দায়িত্ব স্বামীর ওপর থাকে, তবে বাবা মায়ের দায়িত্ব একেবারে শেষ হয়ে যায় না। আর বিয়ার পর যদি স্বামীর বাড়ি না যায় তাইলে কি হয়? কিছুই হয় না, তবে সমাজ বা আশেপাশে লোকজন খারাপ বলে ভাবে মেয়ের মধ্যে দোষ আছে, তাই স্বামীর বাড়ি ঠাঁই মেলেনি এটাই ভাবে। তুই এসব জিজ্ঞেস করছিস কেন? কিছু না বলেই মৃত্যি বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। তার মাও আর কিছু না ভেবে ড্রামা দেখায় মন দিল। সন্ধ্যা 7টা বাজে, আরহাম মাত্রই বাড়ি ফিরেছে।
আজ অনেক ধকল পোহাতে হয়েছে তাকে। নতুন প্রজেক্টের জন্য যে জমিটা কিনেছে সেখানকার দুজন চাঁদা নিতে আসা চাঁদাবাজ খুন হয়েছে, আর এগুলোর ইনভেস্টিগেশনে তার শ্রমিক ইভেন তাকেও জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে হয়েছে। সব মিলিয়ে সে আজ অনেক বেশি ক্লান্ত পরিশ্রান্ত। এসেই লম্বা একটা শাওয়ার নিবে ভেবেছিল, কিন্তু তার আর হল না। কাজের লোকের জন্য কল করেছিল, বাট আজও আসেনি কাজের লোক। তার মা অসুস্থ অবস্থায় কয়েকটা কাপড় ধুয়ে রেখেছে, কিন্তু কয়েকটা শার্ট অনেক বেশি ময়লা আর কেবিনেটে থাকার কারণে মা হয়তো দেখেনি, তাই ধোয়নি। আরহাম ভাবছে গোসলের আগে সে নিজেই ধোবে, তাই ওয়াশিং পাউডার দিয়ে ভিজিয়ে নিল। এখানে এসে ভেবেছিল ওয়াশিং মেশিন কিনবে, সময়ের অভাবে সেটাও হল না। মৃত্যু রুমে নিজের রুমে ঢুকে একটা ছোট ট্রলি ব্যাগ খুঁজতে লাগলো, কিন্তু না, তার রুমে নেই। মনে পড়ল ভাইয়া প্রায় ট্যুরে যায়, তার আছে। সাথে সাথেই কল দিল মীরকে। জেনে নিল তার ব্যাগ কোথায়, তারপর সেই ব্যাগ নিয়ে তাতে নিজের সব বই খাতা ল্যাপটপ গুছিয়ে নিল। তারপর মায়ের দেওয়া নতুন ড্রেস দুটোও রাখল ব্যাগে। এরপর অনেক ভেবে একটা শাড়ি যেটা কাল তার মা পরতে দিয়েছিলে সেটা নিল। তারপর ওয়াশরুমে ঢুকে নিজের সাদা সকালে পরেছিল যেটা সেই সেলোয়ার কামিজটা আবার পরল। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ খুঁজেও একটা কাজল পেল না। পাবেই বা কি করে, কখনো মেয়ে মেয়ে সাজ তার মনে ছিলই না। সবসময় জিন্স আর মিকি মাউসটি শার্ট পরে থেকেছে, আর ফাংশনস হলেও সে কুর্তি পরত, তবুও জিন্সের সাথে। বড় হয়ে দু একবার কাজল লাগিয়েছে সে, তবে প্রত্যেকবারই জিনিয়া অথবা মায়ের থেকে নিয়ে। আজ ও তাই করল। মায়ের ড্রেসিং টেবিল থেকে একটা লেকমি আইকোনো কপ এলো, সেটাই হালকা করে লাগাল। বিপত্তি ঘটল লিপস্টিক নিয়ে। মায়ের কাছে তেমন কোনো ভালো গাঢ় কালারের লিপস্টিক পেল না, তাই এমনিই বের হল। আবার নিজের রুমে ঢুকে নিজের একটা পার্স, তাতে মোবাইল ক্রেডিট কার্ড নিয়ে নিল। অনেক বেছে একজোড়া স্লিপার নিয়ে পড়ল। প্রথমে ভেবেছিল কোনো লেডিস লোফার বা নাগরা টাইপ জুতো পরবে, পরে আবার ভাবল মানাবে না, আর হিল সে চাইলে ও পরতে পারবে না, তাই স্লিপারই বেটার। এরপর ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা টেনে ট্রলি ব্যাগটা আর পার্স নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই কাজের মেয়েটা চেঁচিয়ে উঠল, খালা মৃত্যু আপা বাড়িতন যাইতাছে গা, জলদি আহেন। লিলি কি বলেই মৃত্যুর মা লন থেকে দৌড়ে এলো ড্রয়িং রুমে। মেয়েকে এমন মাথায় ঘোমটা হাতে ব্যাগ সেলোয়ার কামিজ পরিহিতা দেখে তিনি একদম অবাকের শেষ পর্যায়ে চলে গেলেন। চেহারায় কেমন একটা বড় বড় প্রতিচ্ছবি ভাসছে তার। আজ আবার মনে হচ্ছে মেয়ে সত্যিই বড় হয়ে গেছে, তিনি যেন কোনো ঘোরে আছেন। লিলি আবার বলল, খালা আফা কই যাইতাছে গা? লিলির ডাকে যেন ঘোর কাটল মৃত্যুর মায়ের। তুই কোথায় যাচ্ছিস এভাবে, মরিয়ম? মা আমি স্যারের বাড়ি যাইতাছি। এখন থাইকা ওইখানেই থাকুম। মৃত্যু এসব কি বলছিস? মৃত্যু পাগল হয়েছিস তুই? কোথাও যাবি না। এই লিলি খালু আর ভাইজানের কল দিয়ে বল খালা বাড়িতে আসতে বলছে তাদের। যে খালা বলেই লিলি মৃত্যুর মায়ের মোবাইল থেকে কল দিল মীরকে। মৃত্যু রুমে যা বলছি আর এগুলো কে বলেছে তোকে করতে? না আম্মা জামু ওই বাড়ি বলতেই মৃত্যু বাড়ির বাইরে হাঁটা দিল। তার মা পেছন পেছনে খুব চিল্লাতে থাকল, কিন্তু কোনো লাভ হল না। মীর আর তার বাবাকে কল দিতেই তারা দ্রুত আসছে বলল। ততক্ষণে মৃত্যু তাদের গেট পেরিয়ে আরহামদের এপার্টমেন্টে পৌঁছে গেছে। আরহাম কফি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠল ভেজানো কাপড়গুলো ধুতে। তার মা কয়েকবার বলেছে এখন রেখে দিতে, কিন্তু সে শোনেনি। আয়েশা বেগম কিচেনে ঢুকছিলেন রাতের খাবারের ব্যবস্থা করতে। আহনাফ চলে গেছে, তাই দুজনের জন্য ফ্রাইড রাইস করবেন বলে ভাবছিলেন।
ভাবনায় ছেদ পড়লে কলিং বেলের আওয়াজে। এই সময় আবার কে এলে? আরহাম তো বাড়িতেই। এরই মাঝে আরও দুবার বেজে উঠল কলিং বেলটা। আসছি আসছি বলেই আয়েশা বেগম দরজাটা খুললেন। আর খুলেই সামনে তাকাতেই অবাক, এ কি তুমি? চলবে।